সুপ্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন নিটোলটার টেবিল টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মঞ্জুর ইসলাম। আজকে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলের বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন পরিচিত হই। আমাদের সাথে আছেন আপনাদের পরিচিত প্রিয় মুখ, বিএনপি নেতা এবং আইনজীবী ব্যারিস্টার পারভেজ আহমেদ। স্বাগত আপনাকে। স্বাগত জানাচ্ছি আরও একজন বিএনপি বিষয়ে কথা বলেন, চিন্তা করেন, বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা সাংবাদিক কামরুল হাসান নাসিম। স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমরা শুরু করতে চাই, আজকে অনেকগুলো রাজনৈতিক ঘটনা আছে, কিন্তু তারপরেও আজকে 1 সেপ্টেম্বর বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। এখানটায় পারভেজ ভাই আপনাকে দিয়েই শুরু করতে চাই। আজকে বিএনপি প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পরে বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমেদ বলেছেন সরকার অস্বস্তিতে আছে, ফলে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা উজ্জ্বল। সেই নির্বাচন যদি হয় বিএনপি বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে। আমরা গত বেশ কিছুদিন ধরে যেই তৎপরতা লক্ষ্য করছি, তাতে বিএনপির এক ধরনের নিষ্ক্রিয় মনোভাব। কেন এই নিয়ে কথা বলবো, কিন্তু শুরু করতে চাই যেটি নিয়ে জিয়াউর রহমান সাহেব যেই লক্ষ্য উদ্দেশ্য আদর্শ নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রতিষ্ঠার বিএনপি সেই পথ থেকে কিছুটা দূরে সরে এসছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন। এর মানে কি? ধন্যবাদ মঞ্জু ভাই, ধন্যবাদ দেশে প্রবাসে যারা আজকের এই নিটোলটার টেবিল টক দেখছেন তাদের সবাইকে। প্রথমে আলোচনার শুরুতেই ধন্যবাদ দিতে চাই, স্মরণ করতে চাই সেই ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই 1 সেপ্টেম্বর 1978-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামক দলটিকে তৈরি করেছিলেন। তার চেয়েও বড় কথা যে আসলে ওনার এই আগমনটি ছিল অনেকটা আকস্মিক। মানে বাস্তবিক অর্থে উনি তো আর কখনো রাজনীতিবিদ ছিলেন না, সুতরাং একটা রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়া থেকে শুরু করে ক্ষমতায় আরোহণ পুরোটাই আকস্মিক ছিল। বাট আমার কাছে জিনিসটা এরকম মনে হয় যে ঘটনাটি আকস্মিক, বাট এটা একটা অবসম্ভাবী ছিল। কারণ 1971-এ 26শে মার্চ উনি যখন প্রথম স্বাধীনতার ডাকটি দিলেন বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে, সেটা যেই ইতিহাসকে লালন করে, সেই ইতিহাসের পরম্পরা আমি বলবো যে বাংলাদেশ যখন এমন একটি সময় ছিল মঞ্জু ভাই, যখন কোনো একটি রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না বাংলাদেশে, তখন কিন্তু খন্দকার মোশতাক ক্ষমতা নিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে সারা দেশে কিন্তু দলবিহীন একটি রাষ্ট্র ছিল। কারণ তখন আক্ষরিক অর্থে বাকশাল নামক সে দলটি ছিল, সেই দলটিকে আবার খন্দকার মোশতাক অর্ডিন্যান্স জারি করে সেই দলটিকেও বন্ধ করে দিলেন। তখন সারা বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না। সেই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দূরদর্শিতার সহকারে যে চিন্তা চেতনাকে ধারণ করে সারা একটা পলিটিক্যাল টোটাল রাজনৈতিক পরিমণ্ডলে একটি হারমোনি তৈরি করার জন্য উনি যেই ভেবেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এবং সেই দলকে, সেই ভাবনাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে তার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তৈরি করা, এটা একটা ইতিহাসের একটা যুগ সন্ধিক্ষণ আমি বলবো। সেটা তো তখন করেন। হ্যাঁ, তার আগে উনি দুটি দলের ধারণা নিয়ে গিয়েছিলেন। যেটা ছিল জাগো দল, এগুলো হচ্ছে একটা প্রাইমারি গ্রাউন্ড ওয়ার্ক ছিল, কিন্তু পরিপূর্ণভাবে দলের ফ্রেমওয়ার্কে যখন উনি যান তখন সেটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন আপনি আসুন, আপনি একটা একদম যদি আপনার শেষ প্রশ্নতে চলে আসি, আজকে দেখুন যখন উনি দল ক্ষমতায় যখন ওনার দলটি ক্ষমতায় এসেছিল তখন কিন্তু একটি নির্বাচনের মাধ্যমে উনি ক্ষমতায় আসেননি ওই সময়। কিন্তু আজকে ওনার রেখে যাওয়া দল বাংলাদেশের যখন একটি সুষ্ঠু নির্বাচন হচ্ছে, বারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে। আপনি নিজেও প্রারম্ভে শুরু করার সময় বলেছেন যে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি প্রধান দল, এবং এই দলটিকে উপেক্ষা করা। এবং শুধু তাই নয়, আপনি দেখেন 1/11-এর সময় বিএনপির যে বিপর্যয়টি এসেছিল, বিএনপি সরকার গঠনের পরে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে, আবার 1/11-এর পরে, ইভেন এখনও যদি আমরা বলি রাজনৈতিক পরিমণ্ডল যে অস্থিরতা, আওয়ামী লীগের বিকল্প কোনো শব্দ যদি আপনি উচ্চারণ করতে হয় রাজনৈতিকভাবে, সেটা হচ্ছে বিএনপি। তার মানে বিএনপি তার অস্থি, মজ্জা, স্বপ্ন, আদর্শ সব কিছু দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটা শক্ত অবস্থানে আছে। কারণ স্বাধীনতার পরে যে দলটি আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে একটি শক্ত অবস্থান নিয়েছিল জাসদ, আজকে কিন্তু শতদা বিভক্ত। সেই দলটি আজকে আওয়ামী লীগের সঙ্গে বিলীন হয়ে যে তারা আজকে নিভু নিভু প্রদীপের মতো আছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিন্তু অনেকভাবে মঞ্জুভাই খণ্ড বিখণ্ড করার চেষ্টা করা হয়েছে, বেশ অনেকবার এটার উপর দিয়ে অনেক রকমের নিষ্পেষণও তৈরি হয়েছে। কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারি প্রোপাগান্ডা বলুন, আমাদের অনেক বোদ্ধা মহলের অনেক সমালোচনার কথাই ধরুন, ইভেন অনেক ব্যক্তির দল থেকে ঘটনাকেও যদি আমরা সব কিছু মিলিয়ে দেখি যে এখনও তৃণমূলের মাঝে
সমর্থকদের মাঝে, বাংলাদেশি জনগণের মাঝে এই দলটির অবস্থানটি এতটাই শক্তিশালী যে এটাকে যারা অস্বীকার করবেন বা যারা এটাকে বোঝার চেষ্টা করবেন না, তারা বলবো যে তারা বাংলাদেশের রাজনীতি করার, তার মানে কি আপনি মনে করছেন জিয়াউর রহমান সাহেব যে লক্ষ্য আদর্শ নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, আজকের বিএনপি সেই লক্ষ্য আদর্শেই চলছে? এই ব্যাপারটা এরকম না, উনি যে একটা আদর্শ রেখে গিয়েছেন, এখন ওনার অ্যাবসেন্টে সেই আদর্শটা একেবারে সুচারুভাবে ওইদিকেই গতিপথ থাকবে তা আমি স্বীকার করবো না কখনোই। একটা ব্যক্তির অনুপস্থিতিতে তার আদর্শ অনেকভাবে টুইস্ট হতে পারে, কিন্তু আমি যেটা মনে করি যে একটি দলকে গণভিত্তি থাকা, গণভিত্তি তৈরি হওয়া এবং একটি দলের আদর্শ পুরো প্রজন্মের মধ্যে ছড়িয়ে যাওয়ার যে এই মানে ইচ্ছা বা মানে পেশনা থাকে, সেইটা এই দলটি সেই চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। বা আওয়ামী লীগের পরে বাংলাদেশে হয়তো আরেকটি দল তৈরি হতে পারতো, যে দলটি হয়তো এই চাহিদা তৈরি হয়েছে, কিন্তু তারা সে জায়গাটিতে আসতে পারেনি কখনো। ঠিক। জনাব কামরুল হাসান নাসিম, একই প্রশ্ন, যেই অভিযোগটি আমরা শুনি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন যে জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ থেকে বিএনপি দূরে সরে এসছে। আমরা সাধারণ নাগরিক যারা, তারা একটু কনফিউজ হই যে কোন জায়গা থেকে সরে এসছে। আপনি যেহেতু বিএনপির সাথে ঘনিষ্ঠভাবে ছিলেন এবং এখনও বিএনপি নিয়েই আপনার ধ্যান ধারণা, কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি একজন ব্যারিস্টার পারভেজ ভাইয়ের কথা ধরেই বলি, উনি মোটামুটি কিন্তু আমাদের দলের সূচনা পর্বটা ভালোভাবেই শেষ করেছেন আর কি, মানে যেটা সত্য সেটাই বলেছেন। আরেকটু বলো, মানে রাজনীতি হচ্ছে আসলে 4x100 রিলে দৌড়ের মতো। মনে করেন নেতৃত্ব আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা মশিউর রহমান জাদু মিয়াদের নিয়ে যে দল গঠন করেছিলেন, আমরা যেরকম এখন বলি আমাদের দল বোধহয় ডানপন্থী লোকের সংখ্যা বেশি, না, কিন্তু ওই সময় আমরা মধ্যপন্থী, বামপন্থী, ডানপন্থী, মানে উনি আসলে ওনার ভিতরে নেতৃত্বের একটা ক্যারিসমেটিক ব্যাপার ছিলই। তো সেটা উনি করেছিলেন সেই জায়গায় এই রিলে দৌড়ের মতো। এখন নেতৃত্ব ওনার ওখান থেকে একটা শুরু হয়েছে একটা বলয়, সেখানে অনেক নাম করা বা জ্যেষ্ঠ যারা রাজনীতি, বাংলাদেশের রাজনীতি তারা ভূমিকা রেখেছেন, কিন্তু তারপরের কাজটা করার দরকার হচ্ছে ধরেন কাকতালীয়ভাবে আমি বলবো যে আমাদের যিনি চেয়ারপারসন আছেন তিনি রাজনীতিতে আসলেন ঠিকই, কিন্তু আরও ওই সময় আমি মনে করি যে আমাদের কোয়ালিটি লিডারশিপ ছিল, কিন্তু তারপরেও আমরা তাকেই জাতীয়তাবাদী ঐক্যের প্রতীক হিসাবেই রেখেছিলাম এবং সময়টা উনি কম পাননি। ধরেন পার্শ্ববর্তী রাষ্ট্রে নেহরু গান্ধীর মেয়ে যখন ইন্দিরা গান্ধী আসলেন, তখন কিন্তু এরকম ছিল যে নেহরুর মেয়ে ইন্দিরা আসলেন। তার মানে ব্যাপারটা হচ্ছে আপনি পূর্বসূরিদেরকেও ছাপিয়ে যেয়ে উত্তরসূরিরা ভালো করেছে, কিন্তু একটা সময় কিন্তু ইন্দিরা গান্ধীর বাবা নেহরু গান্ধী ছিলেন, এরকম একটা বিষয় ওনার নামের সঙ্গে গিয়েছে। তার মানে এটা তার অর্জন ছিল। আমি মনে করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বা মানে দলের পক্ষ থেকে যখন 2015 সালের 9 জানুয়ারি আমি বললাম যে বিএনপির অসুখ হয়েছে, আসলে আমাদের বটম লাইনেই যাওয়া দরকার। যে প্রশ্নটা আজকে আসছে, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বলেন, জনগণ বলেন, সবাই বলছেন বিএনপি যেন সেই জায়গা থেকে সরে এসছে। এই জায়গাটায় কারণটা হচ্ছে আসলে মানে মানসম্পন্ন জাতীয় নেতৃত্বের একটা বন্ধাত্ব আমাদের এই দলের মধ্যে এখন রয়েছে। সেটা হচ্ছে কারণ আমরা জনস্বার্থ সংরক্ষণে রাজনীতি করতে পারছি না। অনেক ক্ষেত্রে এত বড় একটা রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কিন্তু আমরা রাজনৈতিক শক্তি থেকে যেন একটা রাজনৈতিক অপশক্তির ধারক হয়ে পড়ছি। তা না হলে টানা 92 দিন যখন অবরোধ হরতাল আমাদের দলের পক্ষ থেকে, আমরা যেটা অনেক ক্ষেত্রে দলের সাথে আলোচনা করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে সকলের মতামত নিয়েই যখন আমি শুরু করেছিলাম, যে একটা কল দিয়েছিলাম, ওই সময় কিন্তু ওই 92 দিনের অবরোধের মধ্যে আমি বলেছিলাম যে এই কার্যক্রমগুলো ঠিক হচ্ছে না। আমাদের এখন ধরেন আগামীকাল যদি একটা সকালবেলা জাতীয় নির্বাচন হয়, আমরা বিশ্বাস করি, পারভেজ ভাই হয়তো বিশ্বাস করবেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু আমার মনে হয়, আমরা তো গবেষণামূলক কাজও করি, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা না, আমার মনে হয় বিএনপি এখন রাজনীতি হতে হবে রাষ্ট্রীয় সেবায় যাব। এবং আমি কি চাই, আজকে যদি আওয়ামী লীগ বলে মধ্যময় রাষ্ট্র, উচ্চ মধ্যময় রাষ্ট্র, বিএনপিকে ধারণ করতে হবে যে আমরা কত দ্রুত উচ্চ আয়ের বাংলাদেশ করতে পারবো। এই ধরনের রাজনীতি যখন আমরা সাধারণ জনগণ বা সচেতন নাগরিক দেখতে পাচ্ছে না, তখনই কিন্তু একটা জাতীয় মানে একটা অনাস্থার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং জাতীয়তাবাদী ঐক্যের প্রতীক আপনি নির্ধারিত করলে হবে না। নেতৃত্ব কখনো কারোর কাছে ফিক্স যে উনিই আমাদেরকে সব কিছু করবেন, তা না। এখানে দলের ভিতরে একটা দলীয় গণতন্ত্র এখন প্রতিষ্ঠা করতে হবে। এবং আমি বিশ্বাস করি, দলের পক্ষ থেকে বলতেও চাই আজকে এই টেলিভিশনের মাধ্যমে, আমরা খুব কাছাকাছি সময়ের মধ্যে দলের অভ্যন্তরীণ সংস্কার ঠিক বলা যাবে না, দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং শাসক শ্রেণীকে জনগণের স্বার্থ সংরক্ষণের একটা রাজনীতি, একটা অর্থনৈতিক রাজনৈতিক চ্যালেঞ্জ দেওয়ার জন্য একটা দলীয় বিপ্লব হবে। কিন্তু একটা দলীয় গণতান্ত্রিক
বিপ্লব হওয়ার দ্বারপ্রান্তে কিন্তু আমরা পৌঁছে এসেছি। এবং আজকেও আমার একটা প্রেস বিবৃতি গিয়েছে গণমাধ্যমে, সেখানে আমি বলেছি যে 3 থেকে 4 মাসের মধ্যে বিএনপি শক্তিশালী হবে। যেমন বিএনপির পুনর্গঠন নিয়ে অনেক কথাবার্তা চলছে, বিএনপির পুনর্গঠন নিয়ে আমাদের দলের থেকে অরাজনৈতিক ব্যক্তিবর্গর সহযোগিতায় বা সমর্থনে বা পৃষ্ঠপোষকতায় আমাদের মোটামুটি তৃণমূল পর্যায়ে চিঠি গিয়েছে। সেখানে কিন্তু প্রথম দিকে একটা উন্মোদনও সৃষ্টি হয়েছিল, যেহেতু আমি এটা নিয়ে কাজ করছি, আমার জানার খবরটা একটু বেশি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, অনেকগুলো অন্তরায় এইখানেও আছে। মানে সেখানেও যেমন আজকে 1 সেপ্টেম্বর 1978 সালে, যেদিন আমাদের আজকে 37 বছর হলো, 38-এ পাড়া দিলাম, শাহনাজ রহমতুল্লাহর গান নাই। দেখেন আজকে আমাদের মনে হয় নাই যে আজকে কোনো জাতীয় গণমাধ্যম, আমাদের কোনো ক্রোড়পত্র নাই, ওই অর্থে রাজপথে কোনো শোভাযাত্রা রাজপথে নাই। মানে আমাদের বৈধ হোক অবৈধ হোক, আমি আমাদেরই মা বেগম খালেদা যে উনি মাজারে গিয়েছেন, গুটি কয়েক কিছু মানুষ আমরা গিয়েছি, আর কিছু নেই। একটা বিকেলবেলা একটা বুদ্ধিভিত্তিক আলোচনা হওয়ার কথা, কিন্তু এই আলোচনাগুলো তো সারা দেশে হতে হবে। এই কেন নেই, কি করা দরকার, আমরা শুনবো ছোট্ট একটি বিরতির পরে। দর্শক আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি শিগগিরই, শুনবো আরো কথা। দর্শক আরও একবার স্বাগত নিউট্রাল টেবিল টক অনুষ্ঠানে। আমরা শুনছিলাম বিএনপি নেতা ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং কামরুল হাসান নাসিমের সংবাদ বিশ্লেষণ। আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে বিএনপির ভূমিকা নিয়ে কথা শুনছিলাম। ব্যারিস্টার পারভেজ আহমেদ, আপনার কাছে ফিরে আসতে চাই আবারও আমরা শেষ অংশে, যে আমরা গত 1 বছর সেই 5ই জানুয়ারি নির্বাচন থেকে শুরু করে পরবর্তী সময়ে তারপরের 5ই জানুয়ারি থেকে 92 দিনের যে কর্মসূচি, তখন আমরা দেখলাম আপনার মতো গুটি কয় বিএনপির পক্ষে ভোকাল কর্মী বলবো, আপনি ওই অর্থে বিএনপির কেন্দ্রীয় কোনো পদবি রাখেন না, কিন্তু বিএনপির যারা পদ হোল্ড করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান সহ কেন্দ্রীয় কমিটিতে আছেন, এরকম নেতৃবৃন্দের এক ধরনের নিষ্ক্রিয়তা, কর্মীদের মধ্যে অনীহা, সারা দেশের মধ্যে প্রচুর সমর্থক যেটি আছেন, এটা আমরাও জানি, সারা বাংলাদেশের মানুষ জানে। এই নিষ্ক্রিয় বিএনপিকে সক্রিয় করার জন্য, যেমনটি নাসিম সাহেব বলছিলেন যে এক ধরনের পুনর্গঠনের প্রক্রিয়া আমরা কথায় শুনছি, কিছু চিঠি গিয়েছে, আপনি কোন জায়গায় পুনর্গঠনে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন, এক? এবং দ্বিতীয়ত, সত্যিকার অর্থে এর ফলে আপনাদের মতো যারা মাঠে সুদিনে দুর্দিনে সক্রিয় ছিলেন তাদের পুনর্মূল্যায়ন হবে বলে আশা করেন কিনা? ধন্যবাদ মঞ্জুর ভাই। নাসিম ভাই যেটা বলেছেন এক অর্থে এটা খুব পজিটিভ কথা, যে দলের পুনর্গঠন হওয়া উচিত, যে যারা উপযুক্ত যে লোকগুলি আছে তাদেরকে সেই জায়গায় পৌঁছানো উচিত। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আর কি, রাজনীতি কিন্তু একটা, মঞ্জু ভাই, একটা চলমান প্রক্রিয়া। আপনি যখন একটা দলের কথা বলবেন, যখন তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশের কথা বলবেন, যে দেশের গণতন্ত্র শব্দটিকেই আমাদের খুঁজতে মিউজিয়ামে যেতে হয়, সেখানে দলের মধ্যে আভ্যন্তরীণ গণতন্ত্র, সেই দলের মধ্যে বেটার লিডারশিপ, এগুলো কিন্তু অনেকটা মিউজিয়ামের শব্দের মতোই। আর আমার কাছে যেটা মনে হয় কি, যে আমরা ধরেন একটা বাড়ি করেছি, যিনি বাড়িটি তৈরি করেছেন তিনি কিন্তু জানেন যে মানে হাউ মাচ মানি হি হ্যাজ টু স্পেন্ড ফর দ্যাট। কিন্তু এখন আমরা যারা ধরেন সমালোচনা যদি করতে চাই বা বলতে চাই এই উইন্ডোটা একটু ব্ল্যাক হলে ভালো হতো, গ্রিলটা একটু মজবুত হলে সুন্দর হতো, এটা কিন্তু বলা যাবে, কারণ এই প্রক্রিয়া কখনোই শেষ হবে না। আপনি যখন অর্গানের মানে অর্নামেন্টসগুলি ঠিক করতে চাবেন, এটা সম্ভব। এখন ব্যক্তি খালেদা জিয়া শুধু বোঝেন পার্সোনালি যে একজন ভদ্রমহিলা, সত্যরুদ্ধ একজন মহিলা কিভাবে আজকে ঐক্যের প্রতীক হয়েছেন। উনি শুধু বুঝতে পারেন যে আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলটি শব্দটি যে উচ্চারণ করছি আমরা, এই শব্দটি খুঁজতেও আমাদের কষ্ট পেতে হবে যদি ওনার আছে কোনো কারণে, যদি উনি আজকে সত্যিকার অর্থে আমাদের লিডারশিপ দিতে ব্যর্থতা পরিচয় দেন। আজকে ওনার এই লিডারশিপের কারণেই কিন্তু দলটি বারবার ক্ষমতায় এসছে। শাসককুলের যেই মানে সর্বগ্রাসী নীতি দলকে হয়তো অনেকভাবে ক্ষতিগ্রস্ত করবে, তারপরও দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই দলটি কিন্তু বারবার গণতন্ত্র বাঁচানোর জন্য এগিয়ে আসতে হয়। তখন যদি আপনি বলেন যে এই যে দলটি ব্যর্থতা পরিচয় দিল, হেরে গেল, ইটস নট লাইক দ্যাট। বরং মানুষ দেখলো যে এই দলটি সেই গণতন্ত্রের জন্য, দেশের জন্য এগিয়ে এসেছিল কিনা। জয় পরাজয়টি আপনি তো নির্ধারণ করবেন অন্যভাবে, ব্যালটের মাধ্যমে। একটি গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক আন্দোলনের জয় পরাজয়ের মাপকাঠি হচ্ছে নির্বাচন,
যেটা এই দলটি এই সুযোগটি এখন পায়নি বলে আমি আপনি বা অন্যরা বলছি যে বিএনপি হয়তো ভুল নীতিতে আছে। তাহলে কেন বিএনপি চেয়ারপারসন সকলে বলছে যে উইনার টেকস অল? বিএনপি চেয়ারপারসন সহ নিজেও বলেছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন দলে পুনর্গঠন নিয়ে মঞ্জু ভাই আসলে কোনো ব্যাপার নাই, পুনর্গঠন তো হবেই। একটা বাড়ি করলে তার রিনোভেশন লাগে, একটা টেম্পোরারি একটা পার্টিকুলার টাইমের পরে আপনাকে রিনোভেট করতে হবে বাসাটা। ঠিক তেমনি ভাবে একটি দল আজকে অলমোস্ট আমি যতটুকু জানি, আমি যদি ভুল না করে থাকি 38 যদি আমি ভুল না করে থাকি, তা 38 বছরের একটি দল অবশ্যই তার পুনর্গঠন প্রয়োজন। এই ব্যাপারে কোনো কারো মধ্যে দেশনীতি থেকে শুরু করে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি প্রত্যেকটি নেতাকর্মী ফিল করে যে প্রতি মুহূর্তে দলের পুনর্গঠন প্রয়োজন এবং সেটা চলমান আছে। দল একটা চলমান আন্দোলনের মধ্যে ছিল, সেই আন্দোলনের মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আমাদের আর কোনো ক্যাপ্টেন নেই। সুতরাং ওই আন্দোলনের মধ্যে কেউ কোনো সোলজার বিট্রে করবে, কোনো সোলজার আহত হবে, কোনো সোলজার ছিটকে পড়বে, কোনো সোলজার আনফিট হয়ে যাবে, এটি বাস্তবতা। সুতরাং আমি মনে করি সেই আন্দোলনে, সেই সংগ্রামে যারা যোগ দিবেন না, যারা থাকবেন না, তারা আগামী যখন নেতৃত্ব নির্ধারণের প্রশ্ন আসবে তারা অটোমেটিকলি বাদ পড়ে যাবেন বা ছিটকে পড়ে যাবেন, বা তারা বয়সের ভারে নুজো হয়ে গেলে তারা অন্য পদে চলে যাবেন। যে আমাদের কাউন্সিল হওয়ার কথা ছিল, যে কাউন্সিলটা অলরেডি ডিউ হয়ে আছে, সরকারের অসহযোগিতার কারণে আমরা নানা কারণে আমরা সেই কাউন্সিলটি সম্পন্ন করতে পারিনি। যেই কাউন্সিলটি অনেক প্রশ্নের উত্তরটি সহজ করে দিতে সক্ষম হতো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ জনাব নাসিম। একই প্রশ্ন আমি এর সাথে আপনাকে আপনার প্রশ্নটা জুড়ে দিই। আপনি বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা বলে একটি সংগঠনের মুখপাত্র হিসেবেই কাজ করেন। কেন বিএনপির যখন বিএনপি চেয়ারপারসন বলছে বা স্থায়ী কমিটিরা আলোচনা করছে পুনর্গঠন, তার আগেই আপনি বিএনপির পুনর্গঠনের কথা বলেছেন, কেন এবং কোন জায়গাগুলোতে বিএনপির এই মুহূর্তে সংকট সমাধানের জন্য নজর দেওয়া উচিত? আমি যেদিন বলেছিলাম যে বিএনপির অসুখ হয়েছে এবং এখন আমি দিলাম হোমিওপ্যাথি ওষুধ, আমি কিন্তু হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পরে দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, ইমেজ সম্পন্ন নেতৃবৃন্দ ছোট ছোট কথাবার্তা বলা শুরু করেছে, যেটা হয়তো 1/11 চলাকালীন যে সরকারের মেয়াদে আমাদের আরও একজন বর্ষিয়ান এবং তাকে কখনোই আমরা খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নেই, জনাব মান্নান ভূঁইয়া, সেই ব্যক্তিও প্রকাশ্যে একটা অবস্থান নিয়েছিল, কিন্তু সেটা আমাদের দৃষ্টিকোণ থেকে অর্থবহ হয়নি। এই কারণে সেখানে হয়তো কোনো ধরনের কোনো শ্রেণীর স্বার্থ সংরক্ষণের একটা সম্ভাবনা ছিল। কিন্তু আমাদের এই উদ্যোগটা আসলে একটা আদর্শিক জায়গা থেকে, যখন আদর্শিক জায়গা থেকে আমরা কথা বলা শুরু করেছি এবং আসনটা নড়বড়ে হয়ে গিয়েছে। উনি বলেছেন ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেনও আমরা এখন বাংলাদেশ ক্রিকেট অনেক ভালো খেলি, পৃথিবীর সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, ক্যাপ্টেন থাকবে। সেই ক্যাপ্টেন কখনো নিতে, তার যদি কার্যক্রম সেই জায়গায় আশাকাঙ্ক্ষার জায়গায় না পৌঁছায়, মানুষ যদি সেখানে প্রতিফলিত সেটা না দেখতে পায়, তাকে অবশ্যই পরিবর্তনের, এটা কখনোই নির্ধারিত হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দলের মধ্যে গণতন্ত্র থাকবে না, সেটা মিউজিয়ামে খুঁজতে হবে না। তাহলে যদি এতদিন সেই চর্চা হয়নি, বিধায়ী তো আজকে পুনর্গঠন। আজকে যখন আমরা জনগণের জন্য কোনো স্কিম ছাড়তে পারছি না, তার জন্যই কিন্তু পুনর্গঠন। আজকে আমি যেটা শুরু করেছিলাম 78 সালে 1 সেপ্টেম্বরে যেটা গঠন হয়েছিল, সেই 38 বছরে আজকে কোনো উচ্ছ্বাস নেই কেন? তৃণমূলে সেই জায়গাটা নেই কেন? কারণ আমরা জনপ্রিয় ঠিকই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কিন্তু একটা নেতৃত্বের প্রতি একটা আস্থার সংকট কিন্তু সৃষ্টি হয়েছে। সেটা ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি করবার জন্যই হয়েছে। আপনি ধরেন যে আমাদের গঠনতন্ত্রেও যেটা রয়েছে, যেখানে একদম সুস্পষ্টভাবে রয়েছে যে সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে আমাদের সেই অর্থে খুব বেশি মিত্রতা থাকবে না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমাদের 2-1 ব্যক্তি সেই ধরনের শক্তিকে কাজে লাগিয়ে একেবারেই রাজনৈতিক অপশক্তির ধারক হয়ে দলটার ওই দিকে নিয়ে যাচ্ছেন। এই পর্যায়ে তখন আমি জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে কথা বললাম যে না, ঠিক আছে, তাহলে কি আমরা এই ধরনের একটা তরুণ প্রজন্ম আমরা কিছু করে রেখে যেতে পারি কিনা। যেমন আজকে আপনি 78 সালের এই 1 সেপ্টেম্বরের প্রতিষ্ঠা বছরকে 38 বছর হলো, আমার বয়সও 38। আজকে কিন্তু আমার আসার কথা না, বাস্তবতা হচ্ছে এরকম। তারা যে সময় যারা দল গঠন করেছিলেন, এই যে আপনি বি চৌধুরী চাচার কথা বলেছেন, কিংবা ওই নাজমুল হুদা তখন অ্যাডভোকেট ছিলেন উনি, তারাও কেন যে এরকম সমিতি করতে যান আমি জানি না। তাদের তো আজকে কথা বলার কথা ছিল, কিন্তু যেহেতু তাদেরও কথা বলার রাইট নেই, কারণ তারাই তো নিয়ে এসেছিলেন এই ধরনের দুর্বল নেতৃত্বকে।
এবং আমরা সেই সময়টা দিয়েছি। আসলে টাইম এসে গিয়েছে বিএনপিটাকে পুরোপুরি ঢেলে সাজানোর। আপনার কি মনে হয় যে বিএনপির কেন্দ্রীয় কমিটির মধ্যে এক ধরনের পুনর্গঠন বিষয়টা এরকম, নাকি কর্মসূচিগুলো জনমুখী হচ্ছে না এই জায়গায় পরিবর্তন, নাকি এখানে খুব মজার ব্যাপার আছে, আমি বুঝতে পেরেছি। পুনর্গঠনটা কিরকম বলা হচ্ছে, আমরা দুজন বাদ দিয়ে পুনর্গঠন, মনে করেন নতুন কমিটি হবে, দুজন বাদ দিয়ে, এটা হবে কিভাবে? আচ্ছা ধরুন আমরা কিন্তু মানে এটাও সমালোচনা হয়, যেমন অর্থ বছরের বাজেট যখন দেওয়া হয় তার আগের দিন আমরা একটা বাজেট দিই, ছায়া বাজেট। এবার কিন্তু আমরা পারি নাই, আমরা খুব মিস করি মানে প্রয়াত সাইফুর রহমানকে। তার মানে কি আমাদের দলটা নিয়ে কিন্তু মানে ভাবার লোক কিন্তু কমে যাচ্ছে। রাজনীতিকে আপনাকে সামনে নিয়ে যেতে গেলে অর্থনীতিকেই আগে সবার আগে নিয়ে আসতে হবে, তারপরে বাংলাদেশের এখন যে ক্ষমতাসীন দলের যে গণতান্ত্রিক আবহে স্বৈরতান্ত্রিক শাসন পদ্ধতি চলছে সেটা নিয়ে কথা বলা মতো অবস্থায় আমাদের চলে যেতে হবে। প্রতিদিনই যা হচ্ছে, এই যে শিক্ষক জাফর ইকবালের সঙ্গে যেটা হলো, অবশ্যই ক্ষমতাসীন দল একটি সংগঠন করেছে, সেই দায়িত্ব তো নিতে হবে। ধরুন এই যে আমরা সিটি কর্পোরেশনের যে আলোচনাটা আমরা করছিলাম, আমাদের তো এই পানির ঢাকা সিটির যে অবস্থা, চলাচলের অযোগ্য, মৌলিক যৌগিক সমস্যাকে চিহ্নিত করে কিন্তু সেটার জায়গা আগে আমাদের বক্তব্য হচ্ছে, এবং আমাদের 4টা শ্রেণী এখন আমাদের দলের মধ্যে রয়েছে। আমি কিন্তু ভাঙায় বিশ্বাসী না, আমি কিন্তু বলছি না যে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সঙ্গে আমরা তাকে বাদ দিয়ে পুনর্গঠন করতে চাচ্ছি, ওনাকে আরো বড় চেয়ার দিব, উনি তো এমনি বড় চেয়ারে বসেন, আরো বড় চেয়ারে দিয়ে দিব। কিন্তু কথা হচ্ছে বাদ দেয় না, কিন্তু আমাদের দলের মধ্যে যারা ধরেন একটা একাদশ জাতীয় নির্বাচন ঘিরে এক শ্রেণী টেকনিক্যালি মাইনাস করতে যাচ্ছেন, এই ধরনের কিন্তু ঠিক না। মানে আমরা যখন একটা প্রকাশ্য অবস্থান যে আমরা এটা করব, আমাদের এখন দলীয় বিপ্লব করতেই হবে, কিন্তু আরেকটা শ্রেণী কিন্তু ওইভাবে চুপ মেরে ধরেন যে নেতৃত্ব কেড়ে নেওয়ার মতো, হাইজ্যাক করার মতো একটা অবস্থানে রয়েছে। আর একটা শ্রেণী 3 নৌকায় পা দিয়ে বসে আছে, যে দেশে অগণতান্ত্রিক শক্তি আসলো আমরা আছি, বা ওই জিয়াউর রহমানের ব্ল্যাড খুঁজে বেড়াচ্ছি। তাহলে কুইক সলিউশন কি হতে পারে? সলিউশনটা হচ্ছে এই, ওই যে উনি মিউজিয়ামে খুঁজছেন, নো, বিএনপি গণতান্ত্রিক দল হিসাবে প্রতিভাত হতে হবে, এবং সেটার উদ্যোগ 50 বছর 100 বছরে দেখেননি, এখন দেখবেন কেউ না কেউ তো জন্ম নিবে। বিএনপি বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্যর্থতার পরিচয় দিয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলতে আমি 2-1 গোটা করে বলবো, আমাদের সবাই এক আছি, আমরা ওনারাও এক হবেন, ওনারাও আসবেন, আমাদের পতাকা তলেই আসবেন, কিন্তু আপাতত সামনে না যে পলিসি মেকিং এ না যে বা ডিসিশনটা না দিয়ে দলীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার সিদ্ধান্তগুলো হয়ে দল পরিচালনা করা হবে। আমি বুঝতে পেরেছি সময় যেহেতু খুব স্বল্প, যেখানে নেতৃত্বকে সরকার বিএনপির নেতৃত্ব শূন্য করার জন্য একটা সুন্দর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, সেখানে একটা বৈরী সময় পার করছে আমার দল। সেই সময় যে বিএনপি কেবল অফিসে সীমাবদ্ধ থাকবে কর্মসূচি নিয়ে, যে বিএনপি এখন গভর্নমেন্টকে যে স্পেসটি অ্যালাউ করছে, আপনি বলছেন যে বিএনপি কেন এখন কোনো কিছু করছে না, বরং বিএনপি দুটো টার্গেট নিয়ে এগোচ্ছে। একটি হচ্ছে বিএনপি তার দলটিকে সংগঠিত করার চেষ্টা করছে, কারণ তৃণমূলের উপর প্রচুর ঝড়ঝাপটা গিয়েছে, আপনি ভালো মতোই জানার অবগত আছে। আর সেকেন্ডলি হচ্ছে এই দলটি যাতে সঠিকভাবে বর্তমান যে শাসক গোষ্ঠী আছে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরিকল্পনা মাফিকই দলটি এগোচ্ছে। কিন্তু কথাটি হচ্ছে সেটা হয়তো আপনি কাগজে কলমে দেখতে পাচ্ছেন না, বাট ইটস অলরেডি ইটস রোলিং অলরেডি বল। আমি মনে করি যে অচিরেই দেশবাসী সেটার সুফল দেখতে পাবে। ধন্যবাদ। শেষ বাক্য, এটা কি মানে বল যে রোল করছে আপনারা অনুভব করছেন? এটা তো আমরা করছি, আমরাই করছি, এটা অন্য কেউ করছে না বলে গো আপনি। এগুলো কাগজে মিডিয়া বাঁচিয়ে রেখেছে বেগম খালেদা জিয়াকে। 35 বছরের শীর্ষ নেতৃত্ব উচ্চ আয়ের বাংলাদেশ হওয়ার জন্য যদি একটি খাত নিয়ে 5 মিনিট বলতে পারেন, আমি পরের দিন থেকে আর রাজনীতি করব না, উনি যদি বলতে পারেন। এই জায়গায় আপনি মনে করছেন যে আমাদের না পুনর্গঠন কেন, আমি সেটা তো বলি নাই, কিন্তু তার মানে তার অবদান নাই সেটা তো বলছি না। তিনবারের অপোজিশন নেত্রীকে আপনি যদি বলেন যে উচ্চ খাতের আয় নিয়ে কথা বলতে পারবেন না, অবলম্বনে আর আবেগ ঘটিয়ে লাভ নেই। বালখিল্যতা আমি বলি শুনেন, সাবেক অবলম্বনে আর আবেগ ঘটিয়ে লাভ নেই, আমাদেরকে সামনের দিকে এগোতে হবে, বিএনপিকে বাঁচাতে হবে, জিয়াউর রহমানের বিএনপিকে ফেরত নিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে বিএনপি বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল, একে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন, সমর্থকরা বলছেন, গণতন্ত্র প্রত্যাশী বাংলাদেশের মানুষও আশা করেন বিএনপি নামের একটি রাজনৈতিক দল গণতন্ত্রের পথে হাঁটবে এবং গণতন্ত্রের বিকাশে ভূমিকা রাখবে। আমরা নিশ্চয়ই আগামী দিনে তাদের ভূমিকা পর্যবেক্ষণ করব এবং দেখব বিএনপি কিভাবে পথ চলে, তার উপরে জনগণের সমর্থন থাকবে কি থাকবে না সেটিও বিবেচনা করব। সকলে দেখব, শুনব এবং বিচার করে জনসমর্থন দেব, এই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকুন সবাই, খোদা হাফেজ।